নমস্কার, দেখছেন এনকেটিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি তনুশ্রী। আজকের রবিবারে একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আমি স্নায়ুযুদ্ধ। কেন এই নাম দেওয়া স্নায়ুযুদ্ধ, তার কারণটাই বলছি। কারণ পুনেতে একটি বিরল স্নায়ুরোগ গিলান-বারে সিনড্রোম সম্প্রতি ভীষণ ছড়াচ্ছে এবং পুনেতে আক্রান্ত হয়েছেন প্রায় ৭৩ জন মানুষ, এমনকি একজনের মৃত্যুও হয়েছে। পুনের সিনহাবাদ এলাকায় ৭৩ জন এই গিলান-বারে সিনড্রোমে আক্রান্ত। পরিস্থিতি সামলাতে রীতিমতো র্যাপিড রেসপন্স টিম গঠন করেছে মহারাষ্ট্রের স্বাস্থ্য দপ্তর। তবে কি এই গিলান-বারে সিনড্রোম, চলুন একবার দেখা যাক। গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের দেখাই কি এই রোগ, কি এর সিস্টেম এবং এর লক্ষণই বাকি। দেখুন, প্রথমে একবার গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের দেখাই পুনেতে ঠিক কি ঘটেছে। পুনেতে এই বিরল স্নায়ুরোগে আক্রান্ত হয়েছে ৭৩ জন এবং মৃত্যু হয়েছে একজনের। পুনের সিনহাবাদ এলাকায় ৭৩ জন আক্রান্ত এই রোগে। পুনেতে বিরল স্নায়ুরোগে আক্রান্ত হয়েছেন ৭৩ জন, মৃত্যু হয়েছে একজন। যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, পুনের সিনহাবাদ এলাকায় ৭৩ জন আক্রান্ত হয়েছে এই রোগে। এটি একটি বিরল স্নায়ু রোগ। কি এই গিলান-বারে সিনড্রোম? এটি একটি বিরল স্নায়ু রোগ। ভাইরাল ও ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে এই রোগের সূত্রপাত হয়। ক্যাম্পিলোব্যাক্টার জেজুনি ব্যাকটেরিয়া এই রোগের সূত্রপাত ঘটায়, যেমনটা বলছেন ডাক্তাররা। এই ব্যাকটেরিয়া সংক্রমণ স্নায়ুকে টার্গেট করে, যার জন্যই কিন্তু সমস্যার সূত্রপাত হতে থাকে এক এক করে। এই ব্যাকটেরিয়া সংক্রমণ স্নায়ুকে টার্গেট করতে থাকে, যার ফলে ক্রমশ অসুস্থ হতে শুরু করেন সাধারণ মানুষ। এবং যারা এই রোগে আক্রান্ত হন, বেশ কিছু লক্ষণ তাদের মধ্যে দেখা যায়। এই ব্যাকটেরিয়া থেকে ডায়রিয়ার মতো রোগ হয়। দূষিত জল ও খাবার থেকে এই ব্যাকটেরিয়া মানুষের শরীরে প্রবেশ করতে শুরু করে। সংক্রমিত হওয়ার ৩ সপ্তাহের মধ্যে শুরু হয় এই গিলান-বারে সিনড্রোম। গিলান-বারে সিনড্রোমের বেশ কিছু লক্ষণ রয়েছে। কি সেই লক্ষণগুলি? সেক্ষেত্রে কথা বলতে অসুবিধা হবে, অর্থাৎ আপনার গলায় কিছু সমস্যা হবে, যার জন্য কথা বলতে পারবেন না আপনি, বা কিছু সমস্যা তৈরি হতে পারে। জ্বর, ডায়রিয়া, বমি, তলপেটে ব্যথা, একাধিক লক্ষণ রয়েছে এই রোগের। পাশাপাশি খাবার গিলতে অসুবিধা হতে পারে, অর্থাৎ গলায় এমন কোনো ব্যথা হতে পারে যার জন্য আপনার খাবার গিলতে সমস্যা হতে পারে। হতে পারে শ্বাসকষ্ট। জল ঈষৎ উষ্ণ করে পান করতে বলছেন ডাক্তাররা, অর্থাৎ এই রোগের হাত থেকে নিজেদেরকে আগে থেকেই রক্ষা করার জন্য কিন্তু এই দিকগুলি অবলম্বন করতে বলছেন চিকিৎসকরা। খাওয়ার আগে সবজি এবং ফল ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকম ব্যাকটেরিয়া বা জীবাণু সেসব সবজি বা ফলে না থাকে। ৭৫ ডিগ্রি সেন্টিগ্রেডে রান্না করতে হবে মুরগির মাংস এবং ডিম, অর্থাৎ পোলট্রির যে প্রোডাক্ট রয়েছে তা ৭৫ ডিগ্রি সেন্টিগ্রেডে রান্না করতে বলছেন চিকিৎসকরা। আমরা আজকে এই আধ ঘন্টায় আলোচনা করব এই রোগ নিয়ে, এবং আমাদের সঙ্গে বিশেষ অতিথি যিনি রয়েছেন একবার তার সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার পালা। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক, নিউরো বিশেষজ্ঞ রয়েছেন অঙ্কুর বণিক। ডক্টর অঙ্কুর বণিক আজকে আমাদের সঙ্গে রয়েছেন এবং এই গোটা এপিসোডে আমাদের সঙ্গে থাকবেন। এবং তার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে রাখবো আমি। তবে অঙ্কুরবাবুকে প্রথমেই জানাই, ডক্টর অঙ্কুর বণিক আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে অনেক স্বাগত এনকেটিভি বাংলায় ডাক্তারবাবু। এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে সাধারণ মানুষের জন্য কিন্তু আজ ফোন লাইন নম্বর আমরা খুলে দেব। দুটো নাম্বার বলে দিচ্ছি আপনাদের, 7099049087 এবং তার পাশাপাশি 3617135706। এই দুটি নাম্বারে আপনারা ফোন করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে এই রোগ সংক্রান্ত বা অন্য কোনো আপনাদের উপলক্ষণ দেখা দিচ্ছে এই বিষয়ে, সে বিষয়ে প্রশ্ন করতে পারেন, উত্তর দেবেন ডাক্তারবাবু। আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক ডক্টর অঙ্কুর বণিক। প্রথমেই যাই, আমাদের ডাক্তারবাবু আমাদের সঙ্গে রয়েছেন। অঙ্কুরবাবু, যে রোগের কথা আমরা এই মুহূর্তে আলোচনা করছি, অর্থাৎ পুনেতে ইতিমধ্যেই সেই রোগ দেখা দিয়েছে এবং ৭৩ জন আক্রান্ত, একজন মানুষ নয়, তার জন্য একজন মৃত্যু ঘটেছে একজন রোগীর। সেক্ষেত্রে এই রোগ ঠিক কোথা থেকে উৎপত্তি, কি এই রোগ? হ্যাঁ, গুলেনবেরি সিনড্রোম কোনো নতুন রোগ নয়। এই রোগটি সম্পর্কে নিউরোলজিস্টরা যথেষ্টই ওয়াকিবহল। সাধারণত এটি ডাক্তারি পরিভাষায় একটি ইমিউনোলজিক্যাল রোগ, অর্থাৎ আপনার যদি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা কোনো সংক্রমণ হয়, তাহলে আমাদের বডির নর্মাল ডিফেন্স মেকানিজম, যাকে আমরা বলি ইমিউনিটি,
সেগুলি এই জীবাণুকে মারার চেষ্টা করে। যখন কোনো কারণে এই ইমিউনিটিটা একটা অ্যাবনর্মাল রেসপন্স তৈরি হয়, যার ফলশ্রুতি ইমিউনিটিটা ব্যাকটেরিয়া বা ভাইরাসকে আক্রমণ না করে বডির নিজস্ব কোনো কোষ বা সেলকে অ্যাটাক করে, তখন তৈরি হয় কোনো ইমিউনোলজিক্যাল রোগ। এই জিবি সিনড্রোমে আমাদের যে নার্ভগুলো আছে, সেই নার্ভগুলোর অ্যাক্সন বলে একটা জায়গা হয়, সেই অ্যাক্সনের একটা কাভারিং থাকে যেটাকে আমরা বলি মায়েলিন শিদ। তো এই জিবি সিনড্রোমে এই অ্যাবনর্মাল ইমিউন রেসপন্সটা আমাদের নার্ভের এই মায়েলিন শিদের এগেনস্টে একটা অ্যাবনর্মাল রিয়াকশন তৈরি করে, যার ফলশ্রুতি এই মায়েলিন শিদ ঠিকঠাক তার ফাংশন করতে পারে না, এবং যার জন্য আমাদের বিভিন্ন যে সিমটমস হয় গুলেনবেরি সিনড্রোম, সেগুলোর সাইন্স দেখা যায়। একেবারে ডাক্তারবাবু, আরো একটি বিষয় যে এই রোগ ইতিমধ্যে এ রাজ্যে দেখা না গেলেও মহারাষ্ট্রের মতো একটা রাজ্য, সেখানে দেখা গিয়েছে এবং একজনের মৃত্যু পর্যন্ত ঘটেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের এ রাজ্যে যা আবহাওয়া এখানে বা মানুষের খাদ্যাভ্যাসের সঙ্গে সামঞ্জস্য রেখে এই রোগের ক্ষেত্রে আতঙ্কের কি কোনো কারণ রয়েছে বা মানুষকে আক্রান্ত হতে পারেন? দেখুন, এই প্রশ্নে বলা খুব মুশকিল, কারণ পুনেতে হয়েছে, বম্বেতে হয়েছে, মানে এখানে হওয়ার সম্ভাবনা যে একদম উড়িয়ে যাওয়া যায় না সেটা ঠিক কথাই, কিন্তু এর মানে এই নয় যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে। যেটা আমি প্রথমেই বললাম, জিবি সিনড্রোম কোনো নতুন রোগ নয়। এই রোগটি সম্পর্কে নিউরোলজিস্ট তথা ফিজিশিয়ানরা যথেষ্টই ওয়াকিবহল। আপনাদের সাধারণ মানুষদের যেটা এই মুহূর্তে করা উচিত, সাধারণত যেহেতু এই রোগটি কোনো একটা ইনফেকশনের পরপর হয়, সেই জন্য ইনফেকশন অ্যাভয়েড করার জন্য যা যা করণীয়, আমাদের বেসিক যে নেসেসিটি হেলথ মেজার্স যেগুলো আমরা বলি, খাওয়া দাওয়া সম্পর্কে একটু সচেতন থাকা, ওয়াটার সোর্স যাতে কোনো ওয়াটারবর্ন ইনফেকশন না হয় সেইগুলো একটু অ্যাভয়েড করতে হবে। এবং এই জিবি সিনড্রোম রোগ তা সত্ত্বেও যদি কোনো রকমে তার সিমটমস শুরু হয়, সেইগুলো তাড়াতাড়ি আইডেন্টিফাই করা দরকার, যাতে তাড়াতাড়ি আমরা মেডিকেল অ্যাটেনশন সিক করতে পারি। এইটা করতে গেলে আমাদের খুব ভালোভাবে জানা দরকার যে জিবি সিনড্রোম রোগের কি কি সিমটমস হতে পারে। প্রধানত একটা এই সিমটমটি হচ্ছে একটা মোটর উইকনেসের রোগ। তার মানে আমাদের যে মোটর সিস্টেম, মানে আমাদের হাত পা যে চলছে ভালো করে একটা কোঅর্ডিনেটেড ভাবে, সেই কোঅর্ডিনেশন বা সেই জোরটা নষ্ট হয়ে যায়, হাতে পায়ে বল না পাওয়া, এটা হচ্ছে প্রধান সিমটম জিবি সিনড্রোমে। মানে ধরুন পেশেন্ট হাঁটতে পারবে না, হাঁটতে গেলে কোনো অসুবিধা হচ্ছে, সিঁড়ি ওঠানামা করতে অসুবিধা হচ্ছে, হাঁটতে গিয়ে পা থেকে চপ্পল খুলে বেরিয়ে গেল, সাধারণ কাজ যেমন মাথার উপর হাত তুলে চান করা। একটু থামাচ্ছি, আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন, একবার ফোন লাইনটা নিয়ে নেব। কে বলছেন, বলুন। শুভ সন্ধ্যা দিদিভাই, ডাক্তারবাবুকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি শ্রী কলোনি থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায় বলছি। বলুন ডাক্তারবাবু, শুনতে পাচ্ছেন। ডাক্তারবাবুর কাছে আমার এটাই জিজ্ঞাসা, এই গ্লানি বাড়ি যে সিনড্রোম, এটা এয়ারবর্ন কতটা ভাইরাস? বেশ, আপনি সঙ্গে থাকুন, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য ডাক্তারবাবু। আচ্ছা আচ্ছা, এই প্রশ্নটির উত্তর দিতে গিয়ে প্রথমেই বলে রাখি, গুলেনবেরি সিনড্রোম কিন্তু কোনো একটা ইনফেকশন নয়। যেটা আমি প্রথমেই বললাম, গুলেনবেরি সিনড্রোম একটা ইমিউনোলজিক্যাল রোগ। এটা কোনো ডাইরেক্ট ইনফেকশনের জন্য হয় না। বিভিন্ন রকম ইনফেকশনের জন্য কোনো একটা ইমিউন রেসপন্স, যেটা আমাদের বডিতে নর্মাল, যে কোনো ইনফেকশন হলেই একটা ইমিউনিটি হবে যেটা আমাদের ইনফেকশন থেকে বাঁচাবে। এই ইমিউনিটিটা যখন একটা অ্যাবনর্মাল মাত্রায় যাবে, তখন বিভিন্ন রকম ইমিউনোলজিক্যাল রোগ হয়, যার মধ্যে একটি রোগ হচ্ছে গুলেনবেরি সিনড্রোম। তো কি কি ইনফেকশনের জন্য এটা হতে পারে? ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি একটি ব্যাকটেরিয়া যেটির পর পর সাধারণত জিবি সিনড্রোম হতে পারে। ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি ইউজুয়ালি ডায়রিয়া বা এই জাতীয় ইনফেকশন করে, ফুডবর্ন, ওয়াটারবর্ন এইগুলো হতে পারে। এয়ারবর্ন কিছু কিছু ভাইরাসের পরে জিবি সিনড্রোম হতে পারে। প্রচুর এরকম ভাইরাস আছে যার ইনফেকশনের পরে কিছু ইমিউনোলজিক্যাল রোগ হয়। কোভিডের সময় যেমন আমরা দেখেছি, কোভিড বিভিন্ন রকম সিমটমস করতে পারে, বিভিন্ন রকম রোগ করতে পারে। সেরকম সাইটোমেগালো ভাইরাস, এন্টেরো ভাইরাস, এরকম প্রচুর ভাইরাস আছে যেই ভাইরাসের ইনফেকশনের পরে জিবি সিনড্রোম তথা অন্যান্য রকমের ইমিউনোলজিক্যাল রোগ হতে পারে। সেই কারণে এই রোগগুলি আটকানোর জন্য এটিকে ডাইরেক্ট একটা কোনো ইনফেক্টিভ রোগ বলা যাবে না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে সাধারণ বেসিক হেলথ মেজার্সগুলো অবলম্বন করার, যাতে আমাদের ওভারঅল যে কোনো রকমের ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। একেবারে, অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু ডাক্তারবাবু উল্লেখ করলেন, এবং তার পাশাপাশি ডাক্তারবাবু আপনি একটু আগেই বলছিলেন যে অর্থাৎ বেশ কিছু লক্ষণ দেখা যেতে পারে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে সেই লক্ষণগুলি এলেই কিন্তু ডাক্তারের কাছে যাওয়া অবশ্যই দরকারি। যে লক্ষণগুলো আপনি বলছিলেন আরো একবার যদি বলেন তাহলে বুঝতে সুবিধা হবে সাধারণ মানুষের আরো। হ্যাঁ,
ঠিক, লক্ষণগুলো জানা আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা যেরকম রাজ্যে বাস করি বা যেরকম আমাদের পারিপার্শ্বিক আবহাওয়া, সবসময় আমাদের যত রকমই আমরা আমরা প্রিকশনস নিই, ইনফেকশন থেকে বাঁচা খুবই 100% কখনোই হতে পারে না। সেই কারণে এই সিমটমসগুলো জানা খুবই দরকার। উইকনেসের কথা বলছিলাম, হাতে পায়ে দুর্বলতা, মানে ধরুন হাঁটতে গেলে পা থেকে চপ্পল খুলে বেরিয়ে যাওয়া, নিচে বসা অবস্থা থেকে উঠতে না পারা, হাতের ওপর কাজকর্ম করা, যেমন স্বাভাবিক কাজ, চান করা, চুল আঁচড়ানো, হাত থেকে ভাত মাখা, জামার বোতাম লাগানো ইত্যাদি করতে যদি অসুবিধা হয়, তখন আপনার একটা মাসেল উইকনেস হচ্ছে এরকম একটা ধরে নিতে হবে। অনেক ক্ষেত্রেই এই সিমটমগুলো একটা জ্বর বা ইনফেকশনের পরে দুর্বলতা বলে সাধারণ মানুষ উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এখন এই রকম সিচুয়েশনে এই সিস্টেমগুলোকে, এই সিমটমগুলোকে যথার্থ গুরুত্ব দিতে হবে। এর সাথে সাথে যেমন হাত পায়ের নার্ভসের কথা বললাম, সেরকম আমাদের ক্রেনিয়াম অথবা ব্রেনের যে ক্রেনিয়াল নার্ভসগুলো আছে, জিবি সিনড্রোম সেই নার্ভসগুলোকেও ধরে। অর্থাৎ আমাদের মুখের কিছু সমস্যা হতে পারে, চিবোতে অসুবিধা হতে পারে, মুখ বেঁকে যেতে পারে, চোখ বন্ধ হয়ে যেতে পারে, খাবার গিলতে বা জল গিলতে অসুবিধা হতে পারে, চোখে একটা জিনিসকে ডবল ডবল দেখা যেতে পারে ইত্যাদি। এইসব সিমটমস গুলোই হচ্ছে প্রধান। অনেক রেয়ার সিমটমস আছে, কিন্তু ইউজুয়ালি এই জাতীয় সিমটমস মানে উইকনেস, সেটা হাতে পায়ে হতে পারে, মুখে হতে পারে, চোখে হতে পারে, গলায় হতে পারে ইত্যাদি। এইসব সিমটমস যদি কখনো কোনো রকম ভাবে আসে কারুর, তখনই তাদের উচিত তাদের নিউরোলজিস্টের সাথে পরামর্শ করা। একেবারেই। ডাক্তারবাবু, এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু আছেন, আমাদের সঙ্গে মিঠু দাস আছেন আলিপুরদুয়ার থেকে। মিঠু দেবী বলুন, ডাক্তারবাবু শুনতে পাচ্ছেন, কি সমস্যা? হ্যালো ডাক্তারবাবু, আচ্ছা আমাদের এটাতে মানে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারবো, এটা এটা যদি একটু বলেন। বুঝতে পারছি, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ডাক্তারবাবু উত্তর দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে আমাদেরকে ফোন করার জন্য। ডাক্তারবাবু। হ্যাঁ, প্রতিরোধ করার ব্যাপারটা নিয়ে আগেও বললাম। আমাদের জিবি সিনড্রোম সাধারণত কোনো একটা ইনফেকশনের পরে হয়। কি ইনফেকশন সেটা বলা, অনেকগুলো ব্যাকটেরিয়া, অনেকগুলো ভাইরাস পস্টিউলেটেড আছে যে এইগুলোর পরে হতে পারে। সেক্ষেত্রে আমাদের মেইন যেটা করতে হবে, ইনফেকশন অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। ওয়াটার বর্ন, ফুড বর্ন এবং এয়ার বর্ন তিনটেই দূষিত জায়গা থেকে অ্যাভয়েড করতে হবে। খাওয়ার আগে খাবার ভালো করে ধুয়ে খেতে হবে, ভালো করে ফুটিয়ে জল খেতে হবে। এইগুলো হচ্ছে ফার্স্ট স্টেপ, যেগুলো করলে আমাদের ইনফেকশন আমরা আটকাতে পারবো। এই ক্যাম্পাইলোব্যাক্টার, জেজুনি, সাইটোমেগালোভাইরাস, এন্টেরোভাইরাস ইত্যাদি থেকে আমরা কিছুটা হলেও প্রিকশন নিতে পারলাম। এরপরে যদি আমরা প্রিকশন নেওয়া সত্ত্বেও আমাদের কোনোভাবে কোনো ইনফেকশন হয়ে যায়, তাহলে যদি কোনো ইনফেকশন হয়, জ্বর হয়, সর্দি কাশি হলো, ডায়রিয়া হলো ইত্যাদি হলো, তারপরে ফার্স্ট 1 to 3 উইকস আমাদের একটু সাবধান হতে হবে। কারণ জেনারেলি 7 থেকে 10 দিন পরে জ্বরের এই সিমটমস গুলো শুরু হয়। তো সেই ক্ষেত্রে তারপরে আমাদের যদি এই যে সিমটমস গুলোর কথা বললাম, এই সিমটমস গুলো অল্প স্বল্প কোনোভাবে দেখা যায়, তখন সেগুলোকে কখনোই উপেক্ষা করা যাবে না সাধারণ দুর্বলতা ভেবে। এগুলো হলে সেগুলো যে কোনো সময় প্রোগ্রেস করতে পারে এবং সেগুলোর জন্য আপনাদের নিউরোলজিস্টের সাথে পরামর্শ করতে হবে। কখন কিভাবে জিবি সিনড্রোম প্রোগ্রেস করবে, কতটা সিভিয়ার কার হবে, সেটা আগে থেকে প্রেডিক্ট করা খুব মুশকিল। এটাই এই অসুখের বিশেষত্ব এবং ইউনিকনেস, এবং যার জন্য আপনাকে আরো ইম্পর্টেন্ট হচ্ছে তাড়াতাড়ি সিমটমস গুলো আইডেন্টিফাই করা এবং সেই জন্য সেই মতো ডাক্তারের সাথে পরামর্শ করা। একেবারে, অর্থাৎ ডাক্তারের সঙ্গে পরামর্শ করা অত্যন্ত জরুরি। আবারও একটাই কথা বারবার যখন আমরা এই ধরনের প্রোগ্রাম করি আপনাদের উদ্দেশ্যে বলি যে সেলফ মেডিসিন নেওয়া বন্ধ করুন, অর্থাৎ নিজে থেকে কোনো ওষুধ নেওয়া বন্ধ করুন। আমাদের সঙ্গে মুর্শিদাবাদ থেকে এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, আপনি বলুন, ডাক্তারবাবু শুনতে পাচ্ছেন, আপনি কোথা থেকে বলছেন, নাম বলুন। হ্যাঁ, আমার এক মেয়ের বাচ্চা হয়, সেই সিজার করে, তারপরে সেই জায়গাটাতে একটু ঘা ধরে, সেই জায়গাটাকে ডাক্তারকে দেখাতে গেলে আবার ডাক্তারবাবুটাকে পুনরায় সেলাই করে, কাটে কেটে সেলাই করে। তারপর থেকে ওর খাবার গেলে বুকে লেগে যাচ্ছে, ডান দিকে হেলে চলে যাচ্ছে, পিঠে সামনের দিকে হেলে পড়ছে, মাথায় কাজ করছে না, একই কথা একাধিকবার বলছে। হ্যাঁ, এরকম সিমটম গুলো দেখছি। সেইখানে আমি ওই স্নায়ু রোগ বিশেষজ্ঞ বহরমপুরে দেখাতে গিয়েছিলাম, 1 সপ্তাহ হলো। আচ্ছা। তো ইনজেকশন দিয়েছে আর দুবেলা 2 করে ট্যাবলেট খেতে দিয়েছে। বেশ বেশ, আপনি সঙ্গে থাকুন, ডাক্তারবাবু অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবেন। ধন্যবাদ আপনাকে আমাদেরকে ফোন করার জন্য। ডাক্তারবাবু, উনি যেই ঘটনা বললেন এবং আমরা যেই রোগ নিয়ে আলোচনা করছি তার সঙ্গে কি কোনো সংযোগ রয়েছে, বা এক্ষেত্রে কি সমস্যার সমাধান করবেন আপনি?
দেখুন এইটুকু হিস্ট্রি নিয়ে কোনো কিছু কমেন্ট করা খুব ডিফিকাল্ট। ওনার পেশেন্টের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হচ্ছে একটা ভালো করে ডিটেইলে হিস্ট্রি নেওয়া, যে এক্স্যাক্টলি কবে থেকে কি সমস্যা শুরু হয়েছে। উনি যে সমস্যাগুলো বললেন সেগুলো শুনে মনে হলো ওনার একটা নিউরোলজিক্যাল রোগ থাকার সম্ভাবনা ভালোই আছে, কিন্তু সেটা জিবি সিনড্রোম কিনা সেটা বলা খুব মুশকিল। একটা সিজার হয়েছে, তারপর থেকে সমস্যা শুরু হয়েছে এইটুকু বোঝা গেল। সিজার হওয়ার সময় কোনো ইনফেকশন হতেই পারে, এবং উল্টো দিক দিয়ে বলতে গেলে জিবি সিনড্রোম হতে গেলে সবসময় যে ইনফেকশন হতেই হবে তাও কিন্তু নয়। অনেকের ক্ষেত্রে ইমিউনিটি এমনটাই থাকে যে জ্বর বা কিছু হয়তো সিমটমটা পাওয়াই যায় না। আমরা প্রচুর জিবি সিনড্রোম রুগী দেখি যাদের আগে জ্বরের কোনো হিস্ট্রি থাকে না, তার মানে তার যে ইনফেকশন হয়নি সেটাও শিওর শট বলা যাবে না। সিমিলারলি এনার ক্ষেত্রে যে সিজার হয়েছে তার সেটা একটা কোনো ইনসাইটিং ফ্যাক্টর কিনা, সেটার পর থেকে অন্য কোনো ইনফেকশন হলো কিনা বা অন্য কোনো রোগ হলো কিনা সেটা ভালো করে হিস্ট্রি এবং এক্সামিনেশন, যেটা আমাদের নিউরোলজির বেসিস, সেইটা ছাড়া কমেন্ট করা খুব মুশকিল। আমার মনে হয় আপনি যখন ওখানে আপনাদের ডাক্তারবাবুদের দেখিয়েছেন, ওনারা যেরকম পরামর্শ দিয়েছেন সেই মোতাবেক ফলো করুন। আর যেহেতু এই জাতীয় রোগগুলো প্রোগ্রেস করতে পারে, যদি ও ডাক্তারবাবু দেখানোর পর নতুন করে কোনো সিমটম বা নতুন করে কোনো অসুবিধা হয়, বা যদি আপনার মনে হয় ওষুধে কাজ করছে না, তাহলে একটা সেকেন্ড ফলো আপ আপনি অবশ্যই করবেন। রেগুলার ডাক্তারবাবুর সাথে ফলো আপে থাকবেন, তাহলে আমি নিশ্চিত যে আপনার নিশ্চয়ই ঠিকঠাক ডায়াগনোসিস হবে এবং সিমটমস থেকে আপনি আরাম পাবেন। একেবারে, অর্থাৎ এই ডাক্তারবাবু ইতিমধ্যেই বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন, অবশ্যই আপনি এগুলো ফলো করতে থাকুন, নিশ্চয়ই ফল পাবেন। ডাক্তারবাবু ইতিমধ্যেই আমাদের সঙ্গে আরো একজন দর্শক বন্ধু যুক্ত হয়ে গিয়েছেন, আমরা একবার তার ফোন নিয়ে নেব। বলুন, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, কি সমস্যা? আমি শিউরি থেকে সুধা ঘোষ বলছি। বলুন। ডাক্তারবাবু, আমার প্রশ্ন হচ্ছে, অলরেডি যিনি স্নায়ু রোগে ওষুধ খাচ্ছেন বা সেই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, তার কি এটা হওয়ার সম্ভাবনা আছে? বেশ, আপনি সঙ্গে থাকুন, ডাক্তারবাবু অবশ্যই উত্তর দেবেন। ধন্যবাদ আপনাকে আমাদের ফোন করার জন্য। ডাক্তারবাবু প্লিজ। হ্যাঁ, প্রশ্নটা খুবই রেলেভেন্ট এবং পার্টিনেন্ট কোয়েশ্চেন। কিন্তু স্নায়ু রোগ থাকা মানেই যে ওনার জিবি সিনড্রোম হওয়ার রিস্ক বেড়ে গেল এরকমটা একদমই নয়। ঠিক আছে, সেটা নিয়ে আপনি একদমই ভাববেন না। এটা আপনার, আমার এবং যে কোনো রোগের যেরকম যেরকম ইমিউনিটি পাওয়ার কার কিরকম আছে, আমাদের ইমিউনিটি মেজার করার বা মাপার সেরকম কোনো টেস্ট আমাদের হাতে নেই। সেই জন্যই আবার আমি বলছি যে ক্লিনিক্যাল এক্সামিনেশন বা হিস্ট্রি ডাক্তারের থেকে, যে ডাক্তারকে দেখানো খুব জরুরি এরকম রোগ সাসপেক্ট করলে। কোনো ডাইরেক্ট টেস্ট হয় না, এবং যে রিস্ক ফ্যাক্টর সেরকম আমরা অনেক ক্ষেত্রে বলি। স্ট্রোকের ক্ষেত্রে যেমন আমরা বলি আপনি সুগার কমান, প্রেশার কমান, তাহলে আপনার স্ট্রোক হওয়ার চান্সেস কম হবে। জিবি সিনড্রোমের ক্ষেত্রে এইরকম সেরকম বিরাট কিছু বলার নেই। আপনাকে স্বাভাবিক প্রিকশনস নিতে হবে যাতে আপনার ইনফেকশন না হয়, এবং তাড়াতাড়ি আপনাকে জিবি সিনড্রোমের সিমটমস আইডেন্টিফাই করতে হবে। কিছু অ্যান্টিবডি আছে যেইগুলি থাকলে সাধারণত জিবি সিনড্রোম হতে পারে, কিন্তু সেইগুলি টেস্ট করা বা সেগুলো থাকলেই যে আপনার জিবি সিনড্রোম হবেই এরকম কোনো কথা নেই। এবং সেই টেস্টগুলি খুবই এক্সপেন্সিভ, সেই জন্য অযথা সেগুলো করার দরকার নেই। আপনাদের নিজেদের একটু রোগটা সম্পর্কে জানা, সিমটমস সম্পর্কে একটু ওয়াকিবহল থাকা এবং তাড়াতাড়ি ডিসিশন নেওয়া, এই 3-4টে জিনিসই হচ্ছে মেইন জিবি সিনড্রোম মোকাবেলা করার জন্য। একেবারে, অর্থাৎ বেশ কিছু বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনার যদি স্নায়ুরোগ থাকে তাহলে যে জিবি হবে এর কোনো মানে নেই। ডাক্তারবাবু, আমাদের সঙ্গে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কে বলছেন, কি সমস্যা? আমি রাজারহাট থেকে কামাল উদ্দিন মিদ্দা বলছি। বলুন। বলছি, আমার 2021-এ সেরিব্রাল স্ট্রোক হয়। তো তারপর থেকে আমার লেফট সাইডটা একটু দুর্বল থেকে প্যারালাইজ। আমার হাতটা এখনো কাজ করতে পারি না সেই মতো, কিন্তু ইদানিং আমি ডাক্তারের প্রেসক্রিপশনে মেনে চলছি। ইদানিং আমার এই যে এগুলো দেখছি, যে আজকে যে সিমটমের কথা বলা হচ্ছে, মানে বেশিরভাগটাই দেখছি আমার ক্ষেত্রে মানে থাকছে। বিশেষ করে আমার মানে সিট ডাঁড়ার 2 সাইডে ব্যথা, ঘাড়ে ব্যথা, এমনকি হাতে একটু অসাড়, এটা একটু বেশি হচ্ছে। 2 হাত পা মানে জ্বালা ভাব আছে। এগুলো কি ওই রোগের ক্ষেত্রে কোনো হতে পারে না? এই ক্ষেত্রে আমার ডাক্তারের সাথে পরামর্শ করা। বেশ, আপনি সঙ্গে থাকুন, নিশ্চয়ই উত্তর দেবেন ডাক্তারবাবু। আপনাকে ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। ডাক্তারবাবু, উনি কোথাও গিয়ে নিজের যে সিমটমস গুলো রয়েছে সেই সিমটমস এর সঙ্গে কোথাও মিল পাচ্ছেন, সেক্ষেত্রে একটু ভয় পাচ্ছেন যে ওনার এই রোগে উনি আক্রান্ত কিনা। হ্যাঁ, এইটা খুব একটা ভালো প্রশ্ন করেছেন উনি, এবং উনি যে ওনার সিমটমস এর ব্যাপারে এতটা কনসিয়াস, এটা খুবই ভালো একটা লক্ষণ, প্রথম কথা। তারপরে উনি একটা কথা বললেন যে ওনার অসাড় হয়ে যাচ্ছে,
জিবি সিনড্রোম যেরকম বললাম, আমাদের নিউরোলজিতে দুটো পার্ট আছে মেজরলি। একটা হচ্ছে সেন্সারি সিস্টেম, যেখানে আমাদের সেন্সেশন গুলো আমরা বলি, সেটা হচ্ছে সেন্সারি। আর একটা হচ্ছে মোটর, মানে হাতে পায়ে মাসেল স্ট্রেংথ বা জোর পাওয়া। জিবি সিনড্রোম সাধারণত কিন্তু এই মোটর পার্টটা, মানে মাসেল স্ট্রেংথ, হাতে পায়ে জোর, এই ব্যাপারটাকে বেশি এফেক্ট করে। যদি আপনি জোর না পান, আপনার প্যারালিসিসের মতো আসছে, উইক লাগছে, দুর্বল লাগছে, সেইটা হচ্ছে বেশি জিবি সিনড্রোমের ফরে যায়। জিবি সিনড্রোম মানে এই নয় যে অবশ হবে না, মানে আপনি সার পাচ্ছেন না, ঝিনঝিন করছে, এইগুলো যে হতে পারে না তা নয়, কিন্তু সাধারণত এইগুলোর চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার জোর না পাওয়া। এটি গেল 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে স্ট্রোক হলে সাধারণত আপনার একদিক ইনভলভমেন্ট হয়, হয় ডান দিক বা বাঁ দিকটা আপনার জোর কম হয়ে যায়। কিন্তু জিবি সিনড্রোম জাতীয় রোগে সাধারণত একদিক হয় না, দুদিকেই হবে। দুদিকে একটু কম বেশি হতে পারে, কিন্তু সাধারণত শরীরের দুটো সাইডই ইনভলভড হয়। এবং শুধু যে হাত বা পা হবে তা নয়, 4টে হাত পাই ইনভলভড হতে পারে। এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার সিমটমটা একদিকেই হচ্ছে না দুদিকেই হচ্ছে, আপনার অসাড় ভাবটা বেশি না জোর কম পাওয়াটা বেশি, এইটা আপনাকে খেয়াল রাখতে হবে। এইগুলো আপনাকে সাজেস্ট করবে। আর 3 নম্বর কথা হচ্ছে, স্ট্রোক বা অন্য কিছু রিকভারি ফেজে অনেক সময় এরকম হয়, কিন্তু জিবি সিনড্রোমের ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে, সিমটমস গুলো খুব তাড়াতাড়ি প্রোগ্রেস করে। স্ট্রোকের পরে হলে আস্তে আস্তে বাড়লো, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু যদি ওভার ডেজ টু উইকস আপনার খারাপ হয়ে যায়, অর্থাৎ মানে অনেক 5 দিন দিন 7 ধরে দিনের হলে মধ্যে সেক্ষেত্রে অনেকটা খারাপ অবশ্যই হয়ে ডাক্তারের যাচ্ছে কাছে বা যেতে জিনিসটা হবে। তাড়াতাড়ি ডাক্তারবাবু, খারাপের দিকে এই যাচ্ছে। মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন, আপনাকে একটু থামাচ্ছি। কে রয়েছেন বলুন, কোথা থেকে বলছেন, কি সমস্যা? আমার নাম পার্থ মুখার্জি, আমি হাওড়া থেকে বলছি। বলুন। হ্যাঁ, বলছি ডাক্তারবাবু, আমার ডান হাতে রিং ফিঙ্গারটা আমি একটু তবলা বাজাই। রিং ফিঙ্গারটা এখন বর্তমানে 6 মাস ধরে দেখা যাচ্ছে অটোমেটিক বেঁকে মুড়ে যাচ্ছে। বাজাতে কি খুব অসুবিধা হচ্ছে, লিখতে গিয়ে কোনো প্রবলেম হয় না, কিন্তু কম্পিউটার করতে গিয়ে অসুবিধা হচ্ছে, খালি মুড়ে যাচ্ছে আমটা। এটা কি বললাম সিনেমার মধ্যে পড়বে, কাকে দেখালে আমি ঠিক থাকতে পারবো? বেশ, আপনি সঙ্গে থাকুন, নিশ্চয়ই উত্তর দেবেন। ডাক্তারবাবু বলুন। আচ্ছা, হ্যাঁ, শুধু রিং ফিঙ্গারটা মুড়ে যাওয়া এটা খুব একটা জিবি সিনড্রোমের সিমটম হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনাকে এটা অবজার্ভ করতে হবে যে অন্য কোনো জায়গায় ইনভলভড হচ্ছে কিনা। শুধু রিং ফিঙ্গার মুড়ে যাওয়া মানে আপনার লোকাল ওই জায়গায় কোনো একটা প্রবলেম আছে। সাধারণত এই একটা আঙুল মুড়ে যাচ্ছে মানে আপনার এইটা ওই জায়গায় টেন্ডন বা বোন বা লিগামেন্ট এই জাতীয় কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আপনার প্রথম উচিত আপনাকে দরকার হলে অর্থোপেডিক সার্জন দেখানো। ওই জায়গাটা যদি অবশ হয়ে যায়, ঝিনঝিন হয়ে যায়, এই জাতীয় যদি হয়, তখন ওই জায়গায় নার্ভের একটা প্রবলেম থাকতে পারে। কিন্তু সেটা হলেও আপনার হয়তো একটা মোনোনিউরোপ্যাথি হয়েছে, মানে একটা নার্ভ ড্যামেজ হয়েছে। জিবি সিনড্রোম এমন একটা রোগ যেটার পোশাকি বা নিউরোলজিক্যাল নাম হচ্ছে ইনফ্লামেটরি ডিমাইলিনেটিং পলির্যাডিকুলো নিউরোপ্যাথি, মানে পলি নিউরোপ্যাথি, মানে অনেকগুলো নার্ভ একসাথে এফেক্টেড হয়। সেক্ষেত্রে আপনার একটা আঙুলের একটা নার্ভ যদি এফেক্টেড হয়, সেটা জিবি সিনড্রোম হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু আপনি যে সিমটমটা বলছেন, তার জন্য আপনার প্রাথমিক উচিত আপনাকে অর্থোপেডিক সার্জন দেখানো এবং আপনাকে একটু অবজার্ভ করতে হবে। যদি তাড়াতাড়ি অন্যান্য জায়গাও এফেক্টেড হয়, তাহলে অন্যান্য নিউরোলজিক্যাল রোগ হলেও হতে পারে, সম্ভাবনা কম হলেও আপনাকে একটু অবজার্ভ করতে হবে, খেয়াল রাখতে হবে। বেশ, ডাক্তারবাবু, এই মুহূর্তে আমাদের সঙ্গে ঘাটাল থেকে একজন দর্শক বন্ধু রয়েছেন, শ্যামলী চট্টোপাধ্যায়। বলুন শ্যামলী দেবী, আপনার কি প্রশ্ন রয়েছে? হ্যালো, বলছি আমার মা 76 বছর বয়স, নাম মঞ্জু চট্টোপাধ্যায়। আমার মায়ের শ্বাসকষ্ট হচ্ছে আর জ্বালা হচ্ছে, আচ্ছা, পায়ে প্রচুর জ্বালা হচ্ছে, জ্বালাগুলো হাতেও হচ্ছে। বলছি এটা কি ওই গিলান এর রোগ? বেশ বেশ, আপনি সঙ্গে থাকুন, উত্তর দিচ্ছেন ডাক্তারবাবু, বলুন। আচ্ছা, আগের দর্শক বন্ধুকেও যেটি আমি বললাম, এই জ্বালা ঝিনঝিন করা এগুলো হচ্ছে সাধারণত আমাদের সেন্সেশন, সেন্সারি সিস্টেমের সিমটম। এগুলো সাধারণত গুলেনবেরিতে হলেও মোটর মানে দুর্বলতাটা অনেক বেশি হয় সাধারণত। তো এইটি দেখতে হবে যে আপনার এই জ্বালা ঝিনঝিনের সাথে সাথে দুর্বলতাও হচ্ছে কিনা, এটা দেখতে হবে। এবং সেন্সারি ভ্যারিয়েন্ট অফ জিবি সিনড্রোমও হতে পারে। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে কতটা তাড়াতাড়ি আপনার সিমটমস গুলো হচ্ছে। যেমন ধরুন, যদি আপনার পেশেন্টের ডায়াবেটিস থেকে থাকে, ডায়াবেটিস একটা খুব কমন কারণ, যার কারণবশত এরকম হাতে পায়ে ঝিনঝিন পেশেন্টরা কমপ্লেন করে বা খুব কমনলি হয়। সেক্ষেত্রে ব্যাপারটা অনেক স্লোলি হবে, আস্তে 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 আস্তে, প্রথমে পা হলো, তারপর হাত হলো, এরকম হবে। কিন্তু যদি আপনার এই সিমটমস গুলো খুব তাড়াতাড়ি প্রোগ্রেস করে, 7-10 দিনের মধ্যে ধরুন হয়ে গেল, বা আপনার এই সিমটমস গুলো শুরু হওয়ার আগে কোনো একটা জ্বর, ডায়রিয়া ইত্যাদির হিস্ট্রি আছে, তাহলে আপনাকে ভাবতে হবে যে এই জাতীয় রোগ হলেও হতে পারে এবং তার জন্য আপনাকে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। কিন্তু উনি যেরকম বললেন, শুনে মনে হচ্ছে এই জাতীয় সিস্টেমে ওনার ক্ষেত্রে মানে সেন্সেশন গুলোর বেশি সমস্যা এবং এটি হয়তো অনেকদিন ধরেই হচ্ছে। সেক্ষেত্রে গুলেনবেরি সিনড্রোমের সম্ভাবনা কম হলেও অন্যান্য নিউরোলজিক্যাল রোগ, পেরিফেরাল নিউরোপ্যাথি জাতীয় রোগ
থাকার সম্ভাবনা প্রবল এবং ওনারও সেই অর্থে নিউরোলজিস্টের সাথে পরামর্শ করা উচিত। বেশ, অর্থাৎ একেবারেই সর্বদিক বিচার করলে দেখা যায় যে যে লক্ষণ আপনার মধ্যে আসবে এবং আপনার যদি কোনো রকম আতঙ্কের সৃষ্টি হয় নিজের মধ্যে, তাহলে অবশ্যই আগে ডাক্তারের কাছে যান। নিজে থেকে কোনো রকম ভাবে কোনো মেডিসিন নেবেন না। ডাক্তারবাবু, আপনার কাছে ফিরছি, তবে এনকেটিভি বাংলার দর্শকদের জানিয়ে রাখি আমরা এই গোটা বিষয় নিয়ে আরো একজন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুনন্দন বসুর সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে কি বলেছেন এই গোটা রোগ নিয়ে একবার শোনাবো আপনাদের। এটা গুলেনবেরি সিনড্রোম এটা অনেকদিন ধরে এক্সিস্ট করছে। এটা মেইনলি দেখা যায় যে যদি কোনো ব্যাকটেরিয়া কিংবা ভাইরাল ডিজিজ হয়, তখন পেশেন্টের যেটা পেরিফেরাল নার্ভস গুলো হয় না, নার্ভস গুলো ইনভলভমেন্ট হয়ে যায় এবং এটা সেলফ লিমিটিং ডিজিজ। সেটাই যে ভাইরাল ফিভার এবং ব্যাকটেরিয়াল ফিভার এটা যে এখন প্রচুর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, যেমন ধরো চিকেনগুনিয়া কিংবা যে কোনো ধরনের ফিভার। আগে কোভিড ছিল, কোভিডের যে ইন্টেন্সিটি সেটা কমে গেছে, এখনো কিন্তু আছে। আগে যখন ছিল গুলেনবেরি সিনড্রোম হলো কেউ রিপোর্ট করছিল না, কিন্তু আমরা এরকম মাসে প্রায় 2-3টে করে দেখতেই পাই। এটা ভয় পাওয়ার আর কিছু নেই। যদি আমরা ভাইরাল কিংবা ব্যাকটেরিয়াল ডিজিজটা কন্ট্রোল করতে পারি, তখনই এই ডিজিজটা কন্ট্রোল হয়ে যায়। আমরা আবারও সরাসরি চলে যাব আলোচনায়, তবে আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন আলিপুরদুয়ার থেকে, যাব সরাসরি তার কাছে, তার প্রশ্ন নেব। বলুন, কে বলছেন, কি প্রশ্ন আপনার? ডাক্তারবাবু আমাদের সঙ্গে রয়েছেন, বলুন। আচ্ছা স্যার, আমি আলিপুরদুয়ার থেকে বলছি, রতন সরকার। আপনার এই আলোচনাটা আমাদেরকে খুব এনরিচ করেছে, কিন্তু কিছু প্রশ্ন আমার রয়ে গেল। আমাদের এক অফিসের আমাদের এক কলিগ এই জিবিএস এ অ্যাটাক হয়েছে, হ্যাঁ, সে এখন ব্যাঙ্গালোরে ভর্তি আছে এবং সে তার এই সিমটম গুলো সেই আপনি যেটা বলছেন সে ঠিক সেরকমই, এবং এইটার রিমেডি কি আছে? সে এখনো আউট অফ ডেঞ্জার হয়নি, হ্যাঁ, তার শ্বাস প্রশ্বাস এখনো কষ্ট হচ্ছে। একেবারে আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আপনি সঙ্গে থাকুন, ডাক্তারবাবুর কাছে অবশ্যই আমরা। ডাক্তারবাবু, মোটের উপর যে প্রশ্ন উনি করতে চাইলেন, খুব ছোট করে উত্তর নেব ডাক্তারবাবু, আমাদের সময় একদম শেষ। হ্যাঁ হ্যাঁ, আমাদের সিমটমস সম্পর্কে আমরা আলোচনা করলাম, এবার হচ্ছে ট্রিটমেন্ট পার্টটা। এটা মনে রাখতে হবে যে আতঙ্কের কোনো কারণ নেই, কারণ 70-80% জিবি পেশেন্টস ইউজুয়ালি রিকভার করে যায়, টাইম লাগলেও রিকভার করে যায়। আর এই অসুখের ট্রিটমেন্ট হিসাবে আমরা আইভি ইমিউনোগ্লোবিউলিন বলে একটা ওষুধ দিই, যেটা একটা 5 দিনের কোর্স সাধারণত। ওই ওষুধটার একটু দাম আছে, কিন্তু এই ওষুধটি এটা জানা দরকার যে ম্যাক্সিমাম সরকারি গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই অসুখের সাপ্লাই থাকে সাধারণত। সেক্ষেত্রে আপনাদের যেটা বারবার বলছি, যদি এই জাতীয় রোগের কোনো সিমটমস হয়, আতঙ্কিত হবেন না, কারণ 70-80% কিউরেবল এবং এর ট্রিটমেন্ট এক্সপেন্সিভ যদি হয়েও থাকে, তাড়াতাড়ি ডায়াগনোজ করলে আরও আপনার রিকভারির চান্সেস বেশি। এবং এই ট্রিটমেন্টটা সম্পর্কে নিউরোলজিস্টরা যথেষ্টই ওয়াকিবহল এবং সরকারি জায়গাতেও পর্যন্ত এই অসুখের ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে মোস্ট অফ দ্য টাইম। একেবারে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অঙ্কুর বণিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। তার পাশাপাশি এনকেটিভি বাংলার সকল দর্শককে ধন্যবাদ জানাই। সুস্থ থাকুন, সচেতন থাকুন, দেখতে থাকুন এনকেটিভি বাংলা।